নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প ভান্ডার ইউটিউব চ্যানেল। তো তো আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের রাজ্য তথা দেশ জুড়ে চালু হয়েছে সিএএ নাগরিকত্ব আইন। তো এই মুহূর্তে কিন্তু অনেকেই এই জিনিসটা নিয়ে একটু কনফিউশনে রয়েছে। তারা বুঝতে পারছে না যে তাদেরকেও কি আবেদন করতে হবে এই সিএএতে, নাকি তাদের করতে হবে না। তো চিন্তা করবেন না, এবার আপনার যে জন্ম তারিখ সেই অনুসারে কিন্তু একটি নতুন নির্দেশিকা আজ প্রকাশ হয়েছে, যেখান থেকে আপনি সহজে জেনে নিতে পারবেন যে আপনাকে নাগরিকত্বের জন্য এই সিএ এর পোর্টালে আবেদন করতে হবে কি করতে হবে না। তো আপনাদের জন্য খুবই উপকারী হতে যাচ্ছে এই ভিডিওটি। আপনি একবার আপনার জন্ম তারিখটি মনে করে নিন, এবার আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর একবার মিলিয়ে নিন যে আপনাকে কি আবেদন করতে হবে নাকি আবেদন করার প্রয়োজন নেই, নাকি আপনি জন্মসূত্রেই একজন ভারতীয়। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন। আর আপনি আমাদের ভিডিও প্রথমবারের জন্য যদি দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এ বিষয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। কি বলা হয়েছে দেখুন, সিএএ তে আবেদন করার আগে অবশ্যই জেনে নিন ঠিক কাদের কাদের আবেদন করতে হবে, কাদের আবেদন করার দরকার নেই। অর্থাৎ আপনারা কারা কারা এই সিএএ তে আবেদন করবেন এবং কারা কারা করবেন না। তো আপনার জন্ম সাল অনুযায়ী সমস্ত তথ্য আপনারা এখানে জানতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি ভালো করে দেখুন। কি বলেছে প্রথমে দেখুন, 1950 সালের 26শে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষেই থেকে গিয়েছে তারা সকলেই ভারতের নাগরিক। তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন, 1950 সালের 26শে জানুয়ারির আগে অবিভক্ত ভারত মানে যখন ভারত ভাগ হয়নি, ভারত বাংলাদেশ পাকিস্তান যখন একসঙ্গে ছিল তখনকার কথা বলা হচ্ছে। তখন যারা যারা ভারতের নাগরিক ছিল তারা সকলে এখনো পর্যন্ত ভারতের নাগরিক। এরপর দ্বিতীয়তে দেখুন বলেছে 1950 সালের 26শে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম হয় ওই সময়ের মধ্যে যারা পাকাপাকিভাবে থাকার জন্য এদেশে চলে এসেছে। তো এই পয়েন্টটা ভালো করে বুঝুন। বলেছে 1950 সালের 26শে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম হয়েছিল কিন্তু কোনো কারণে তারা বাইরে ছিল, এরপর তারা পাকাপাকিভাবে আবার ভারতে থাকার জন্য এসেছে, তারা ভারতের নাগরিক। তো 2 নম্বর পয়েন্ট গেল এটা। এবার 3 নম্বর পয়েন্টটা দেখুন, আরও গুরুত্বপূর্ণ, কারণ এই যে 3 নম্বর পয়েন্টটা এক্ষেত্রেই কিন্তু আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হতে পারে। তাদের হয়তো আবেদন করার প্রয়োজন নেই, তারা বাসিন্দা হতে পারেন। কিভাবে দেখুন কি বলেছে, 1950 সালের 26শে জানুয়ারি থেকে শুরু করে 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা ভারতে জন্মেছেন তারা সকলেই ভারতের নাগরিক। বুঝতে পারছেন, 1950 সালের পর থেকে শুরু করে 1987 সালের এই মাঝখানের মধ্যে যদি আপনার জন্ম তারিখ হয়, কথার কথা আপনার জন্ম তারিখ হচ্ছে 1972 সাল, তাহলে আপনি এর মধ্যেই পড়বেন। আপনার জন্ম তারিখ হচ্ছে 1962 সাল, আপনিও এর মধ্যেই পড়বেন। তো এই সমস্ত জন্ম তারিখের মধ্যে যদি আপনার জন্ম তারিখ থাকে তাহলে এক্ষেত্রে বলেছে তারা সকলেই ভারতের নাগরিক, আপনি যদি এই সময়ের মধ্যে জন্মেছেন। অর্থাৎ এই ক্ষেত্রে আপনাদের কিন্তু এই নাগরিকত্ব নতুন করে পাওয়ার জন্য আর আবেদন করার প্রয়োজন নেই। পরিষ্কারভাবে বুঝতে পারছেন, আগের দুটো পয়েন্ট যেটা বললাম আপনারা যারা যারা নাগরিক সেক্ষেত্রে আপনাদেরও প্রয়োজন নেই, 3 নম্বর পয়েন্টের ক্ষেত্রেও প্রয়োজন নেই। কাদের কাদের প্রয়োজন হবে আমি জানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এরপর 4 নম্বর পয়েন্টে দেখুন, 4 নম্বর পয়েন্টে কি বলেছে, 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 2 ডিসেম্বরের মধ্যে এদেশে যাদের জন্ম তাদের বাবা মায়ের অত্যন্ত একজন ভারতের নাগরিক হলে তিনিও ভারতীয়। বুঝতে পারছেন, 1987 সালের পর থেকে শুরু করে 2004 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে, এই দুটি সালের মাঝখানে যাদের যাদের জন্মসাল রয়েছে তাদের ক্ষেত্রে বলেছে যে তাদের বাবা অথবা মা যে কোনো একজন যদি ভারতের নাগরিক হন। ভারতের নাগরিক মানে দেখুন এক্ষেত্রে আবার আমি উপরের জিনিসটা আপনাদের একটু দেখাতে যাব, এখানটায় লক্ষ্য করুন। 1950 থেকে 1987 সালের মধ্যে যদি আপনার বাবা অথবা মায়ের জন্ম হয়ে থাকে
কিংবা উপরের 1 নাম্বার ও 2 নাম্বার পয়েন্ট হিসেবে যদি আপনার বাবা মা দেশের নাগরিক হন, সেক্ষেত্রে আপনিও একজন ভারতীয় নাগরিক। সেক্ষেত্রে আপনারও কিন্তু আবেদন করার প্রয়োজন হবে না, কারণ সেই হিসেবে জন্মসূত্রেই কিন্তু আপনি একজন ভারতীয়। 5 নম্বর আপডেটটিতে দেখুন বলেছে যে 2004 সালের 3 ডিসেম্বর কিংবা তার পরে যাদের এদেশে জন্ম, তাদের বাবা মা দুজনেই ভারতীয় হলে তিনিও এদেশের নাগরিক। অর্থাৎ 2004 সাল থেকে শুরু করে আজকের তারিখ পর্যন্ত এর মধ্যে যাদের যাদের জন্ম, তাদের বাবা মা দুজনেই ভারতীয় হলে তিনিও এই দেশের নাগরিক। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দুজনকেই ভারতীয় হতে হবে, তাহলেই নাগরিক হবে। কিন্তু বাবা বা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক না হলে সন্তানের নাগরিকত্ব পড়বে প্রশ্নের মুখে। বুঝতে পারছেন? খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এই যে যাদের যাদের প্রশ্নের মুখে পড়ছে নাগরিকত্ব, তাদের জন্যই কিন্তু এই আইন, তাদেরকেই আবেদন করতে হবে সিএএতে। পরিষ্কারভাবে বুঝতে পারছেন? যেটা আগেও বলেছিলাম, সকলের কিন্তু আবেদন করার প্রয়োজন হবে না। পয়েন্টগুলো আপনারা খুব ভালো করে দেখে নিন। প্রয়োজনে আপনারা আবারও একটু পিছিয়ে গিয়ে পয়েন্টগুলো দেখে নেবেন, স্ক্রিনশট করে রেখে দেবেন। এরপর দেখুন কি বলেছে যে সিএতে কাদের কাদের আবেদন করার প্রয়োজন নেই। এক্ষেত্রে বলেছে নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা 1 থেকে 4-এর মধ্যে, তাদের আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই 4 নাম্বার পর্যন্ত যাদের নাগরিকত্ব হয়ে যাচ্ছে জন্মসূত্রে, তাদেরকে কিন্তু আর আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই। আবেদন করতে হবে এই যে 5 নাম্বারে যারা রয়েছে তাদেরকে। এরপর দেখুন আরও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখানে বলেছে। সংশোধিত নাগরিকত্ব আইনে কাদের আবেদনের কথা ভাবা হচ্ছে? উত্তর হিসেবে যেটা একটু আগে আপনাদের বললাম যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিমরা, এক্ষেত্রে হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে আশ্রয় নিয়েছে এবং অত্যন্ত 5 বছর থেকে ভারতে তারা বসবাস করছে, তারা নাগরিকত্ব শংসাপত্র পেতে সিএতে আবেদন জানাতে পারেন। তো আশা করি পুরোটা বুঝতেই পারলেন। এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।